পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। নিজেদের প্রয়োজনে আমরা বাড়ি বানাই, আবার সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রয়োজনের ধরনও বদলায়। একটি পরিবারের সদস্যরা বিভিন্ন বয়সের হয়ে থাকেন এবং তাদের বয়স ভেদে তাদের নিজেদের চাহিদা ও প্রয়োজনের ধরনও ভিন্ন হয়। আমরা প্রথাগত স্থাপত্য ডিজাইনে যেভাবে আসলে বাড়ি তৈরি করছি সেটি সব বয়সের সব সদস্যের চাহিদা মেটাতে পারছি কিনা এ নিয়ে কিন্তু প্রশ্ন করার অবকাশ রয়েছে। ফলে আমরা আসলে আমাদের স্থাপত্যের ধরনকে কিভাবে বদলাতে পারি এবং সেই বদলে যাওয়া ধরনটি কিভাবে আমাদের জীবন মানকে প্রভাবিত করতে পারে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আমাদের আজকের অতিথি স্থপতি আনোয়ার সেলিম। স্যার, আপনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন, অবসর নেওয়ার পর কনসালটেন্সি করছেন, অনেক কাজের সঙ্গে জড়িত, কিন্তু সব কিছু ছাপিয়ে আপনি আসলে নিজের স্থপতি এবং আর্কিটেকচার ক্রিটিক পরিচয়টা কি বেশি ভালোবাসেন। সেই জায়গা থেকে আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে আজকে। প্রথম প্রশ্ন হলো, আমরা প্রায় অভিযোগ করছি যে আমাদের সোশ্যাল বন্ডিং বা সামাজিক বন্ধন ভেঙে যাচ্ছে। পরিবারে যারা ছোট সদস্য রয়েছেন, বাবা মায়ের সঙ্গে তাদের এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। পাশাপাশি আবার সেই পরিবারে বাবা মায়েরাই যখন বয়স্ক হচ্ছেন তাদের দেখাশোনার ক্ষেত্রেও কিন্তু নানান ধরনের জটিলতা তৈরি হচ্ছে। তো এই যে বিষয়গুলো, সেগুলো আমাদের স্থাপত্য চর্চার সঙ্গে কিভাবে সম্পৃক্ত এবং আমরা যেই ধরনের বাড়ি তৈরি করে অভ্যস্ত সেটি আমাদের জন্য শতভাগ উপযুক্ত কিনা? ধন্যবাদ মুনাওয়ার। আমি আসলে একটা জিনিস মনে করি পার্সোনালি, সেটা হচ্ছে আমাদের সমাজটা আগে যেভাবে ট্রেডিশনাল সমাজ যেরকম ছিল সেটা খুব দ্রুত ট্রান্সফরমেশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের পিছনে অনেকগুলো কারণ আছে। কারণগুলো হচ্ছে বিশেষত আমাদের যেই সামাজিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন যেটা হচ্ছে, সেটার সাথে সাথে আমাদের অ্যাটিটিউড, আমাদের বিহেভিয়ার, আমাদের পারস্পরিক সম্পর্ক, সেই জিনিসগুলো এক্সপোনেনশিয়ালি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি কয়েকটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে যে, যেমন আমাদের যে অ্যাগ্রেরিয়ান সোসাইটি ছিল, আমরা যেখানে বসবাস করতাম, সেখানে আমরা যৌথ পরিবারে বসবাস করতাম, মা বাবা ভাই বোন সব মিলিয়ে, এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা কর্মজীবী হতো, মেয়েরা কর্ম করতেন, কিন্তু তারা যেটা করতেন সেটা হচ্ছে তারা গৃহস্থালী কাজকর্মের সাথে বেশি অভ্যস্ত ছিলেন। কিন্তু আজকাল লেখাপড়া বাড়ার সাথে সাথে শিক্ষা দীক্ষা জ্ঞান অর্জনের সাথে সাথে মেয়েদের কর্মক্ষেত্রে একটা পরিবর্তন আসছে, কাজের পদ্ধতিতে একটা পরিবর্তন এসছে। সেই ধরনের ক্ষেত্রে সন্তান লালন পালন সিস্টেম এবং পারিবারিক যে প্রথা, পারিবারিক যে সিস্টেম, সেই জিনিসটার মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন এসছে। আর সেই ট্রান্সফরমেশনটা কিন্তু খুব দ্রুত ঘটে যাচ্ছে। এর কারণটাও খুব স্বাভাবিক, কারণ হচ্ছে আমাদের দেশে যে অগ্রগতি তো অবশ্যই হচ্ছে, সেটা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে হোক। তো এটাকে আমরা বলি আসলে একটা টেক অফ টাইম। একটা প্লেন যখন উঠতে শুরু করে তখন সে 0 থেকে শুরু করে, তারপরে 2 মাইল 3 মাইল 5 মাইল 10 মাইল 20 মাইল থেকে শুরু করে, যখন 600-এ যায় তখন 600 মাইল স্পিডে তখন সে স্ট্রিট হয়ে যায়। কিন্তু তার আগে যে ত্বরণ যেটা বলি আমরা, তাকে অ্যাসিলারেশনটা হতে থাকে। তো আমাদের এটা টেক অফ টাইম। এক সময় আমাদের দেশ খুব অল্প সময়ের মধ্যেই, যেমন আমি ওই প্লেনের যেই ইয়েটা বললাম যে সেটা যে টেক অফ টাইম, এই টেক অফ টাইমে আছি আমরা এখন। এই পরিবর্তনটা অবশ্যম্ভাবী, এটাকে ঠেকানোর কোনো ধরনের উপায় নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণভাবে যেই ধরনের বাড়িঘর তৈরি করে আসতাম সেটা এখনকার সময় উপযুক্ত কিনা এবং আগামী ভবিষ্যতের জন্য সেটা কতটুকু উপযুক্ততা থাকবে, এটা আমাদের জন্য একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যেমন 50-এর দশকে আমাদের শহরগুলোতে যেই ধরনের ঘরবাড়ি তৈরি হতো, 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশক হয়তো বড়জোর তখন পর্যন্ত চলেছে। আমরা দেখেছি 90 এবং 2000-এর পরে আমাদের বাড়িঘরের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে। এই পরিবর্তন আসার কারণ হচ্ছে প্রথমত আমাদের সামর্থ্যের ব্যাপারগুলো, তারপরে হচ্ছে যে আমাদের একটা অর্থনৈতিক সামর্থ্য আমি বুঝিয়েছি, তারপরে হচ্ছে এই যে সামাজিক পারিবারিক বন্ধনের ব্যাপারগুলো, তারপরে হচ্ছে যে আমাদের ইনফ্লুয়েন্স বিভিন্ন ধরনের, এখন ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে যে মানুষের সচেতনতা, স্থপতি বাড়িঘর ডিজাইন করছে। আগে সেগুলো স্পন্টেনিয়াসলি হয়তো মানুষ তৈরি করতো রাজমিস্ত্রি দিয়ে, এখন সেই ব্যাপারগুলো ঘটছে না। তাহলে আমাকে যে জিনিসটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে উই মাস্ট হ্যাভ টু থিঙ্ক এহেড অফ টাইম। আমাকে সময়কে এগিয়ে চিন্তা করতে হবে, দূরদর্শী হতে হবে। যেমন 50s-এর দিকে যে বাড়িগুলো করা হয়েছিল, সেই বাড়িগুলো এখন আমাদেরকে ভেঙে ফেলতে হয়েছিল। আপনি সেগুলোর আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল 50 বছর। আমি আজিমপুর কলোনির কথা দিয়েই যদি বলতে চাই, ভেঙে ফেলে সেখানে এখন মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে। সেই মাল্টি স্টোরেড বিল্ডিংটা কতদিন পরে আমি ভাঙবো? আবার যদি আমাকে ভেঙে ফেলতে হয় তাহলে কিন্তু সেটা হবে অত্যন্ত দুঃখজনক, কারণ হচ্ছে ওই 50 বছর পর্যন্ত সেটা টিকতে পেরেছিল। কিন্তু এখন যদি একই
আমি যদি ভিশন নিয়ে যদি বাড়ি বানাই তাহলে কিন্তু এটা হবে ডিজাস্ট্রাস। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এই বাড়িগুলো এখন যে আমরা সিমেন্ট কনক্রিটের বাড়ি তৈরি করছি, শক্তপোক্তভাবে বাড়ি তৈরি করছি, সেই বাড়িগুলো কয়েকশো বছর টিকবে। এখন আগামী 50 বছরের সমাজ রাষ্ট্র কতটুকু এগিয়ে যাবে, আমাদের মন মানসিকতা, চিন্তাভাবনা, অ্যাটিটিউড, বিহেভিয়ার, কালচারাল বন্ডিং, ফ্যামিলি বন্ডিং কতটুকু এগিয়ে যাবে সেটা আমাদের মাথায় রাখতে হবে। পারিবারিক বন্ধন ভেঙে যাওয়ার যে নেগেটিভিটি আমাদের মধ্যে চলে আসছে, আমরা যেটা কনজিউম করছি, সেখানে একটা বড় কারণ কিন্তু আমরা প্রাইভেসি খুঁজি সবাই, এবং পরিবারের সবাই এই প্রাইভেসি খুঁজতে গিয়েই কিন্তু একে অন্যের থেকে আলাদা হয়ে যাচ্ছে। সেখানে আসলে আর্কিটেক্ট হিসেবে আপনি কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারেন এবং সেই ইনফ্লুয়েন্সের মাধ্যমে কিভাবে আবার পজিটিভিটিটা ফিরিয়ে আনা সম্ভব? কনভার্টিবিলিটির যে ধারণাটা সেটা আমি এঁকে দেখাচ্ছি একটুখানি, জাস্ট একটা স্কেচের মতো করে। জি। সেটা হচ্ছে যে আমরা যদি একটা ছোট 1200 স্কোয়ার ফিটের রেসিডেন্সকে, ছোট বা একটা অ্যাপার্টমেন্টকে যদি এইভাবে চিন্তা করি, আমি পুরো ডিটেইলে গেলাম না, হ্যাঁ, অ্যাপার্টমেন্টকে যদি এইভাবে চিন্তা করি, আমি সেটাকে খুব সিম্পল ফ্রেম স্ট্রাকচার, এটা যেভাবেই হতে পারে, মানে তিনটা গ্রিডে আমি ভাগ করলাম। আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে 40 ফিট আর এটা হচ্ছে 30 ফিট। এখন ব্যাপারটা কি দাঁড়ালো, এটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের একটা বাসা, 1200 এসএফটির একটা স্কোয়ার ফিটের একটা বাড়ি। এটাকে এমনভাবে করা হচ্ছে, তিনটা সহজ গ্রিডে আমি ভাগ করে ফেলছি। জি স্যার। এইবার ধরে নেই যে এই বেটা, এটা একটা রুম হতে পারে, আমরা যদি যেটা ট্রেডিশনালি যেটাকে বলে, এটা একটা রুম হতে পারে, 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 এগুলো হচ্ছে সার্ভিসের লাইক টয়লেট, কিচেন, হ্যাঁ সেটাই। মাঝখানে যে বেটা ছেড়ে দেওয়া হলো, এই বেটাকে আমরা অনেক রকম ভাবে, যেমন এইখানে যদি আমি একটা বারান্দা তৈরি করি, এটা হয়ে গেল একটা বারান্দা। আর এই যে জায়গাটা আমি এইখান থেকে তৈরি করলাম হচ্ছে একটা, তার এন্ট্রিটা এখান থেকে তৈরি করলাম। এন্ট্রিটা এখান থেকে তৈরি করার পরে মাঝখানে যে স্পেসটা, সবাইকে কিন্তু এই স্পেসের মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হবে। স্পেসের মধ্য দিয়ে এখানেই থাকবে ডাইনিং রুম, এখানেই থাকতে পারে ফ্যামিলি লিভিংয়ের মতো, ফ্যামিলি আড্ডা মারবে, সেখানে টেলিভিশন থাকবে। এখন প্রত্যেকটা রুমে, এইগুলোকে যদি আলাদা রুম হিসেবে আমি চিন্তা করি, প্রত্যেকটা রুমে যারা যাওয়া আসা করবে তাকে এই স্পেসের মধ্যে কমন স্পেস হয়ে যেতে হবে। কমন স্পেস হয়ে যাওয়া আসা করা মানে হচ্ছে এখানে কারো না কারোর সাথে আই কন্ট্যাক্ট হওয়া, দেখা হওয়া, কুশলাদি জিজ্ঞেস করা, এই ধরনের একটা ঘটনা তাকে করতে হবে। না, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রাইভেসি ইস্যুটা যখন আসছে, আমাদের প্রাইভেসি কখন প্রয়োজন হয়? প্রাইভেসি প্রয়োজন হচ্ছে যখন আমরা অ্যাডাল্ট হই, অথবা যখন যেই সময়টাতে আমরা নতুন জীবন শুরু করি, অর্থাৎ বিয়ে করার পরে। যেমন আমি শুরু থেকে যদি বলি, সেটা হচ্ছে যে একটা বাচ্চা 2-3 বছর বয়স থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10 বছর পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সে টিনেজার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে মোটামুটি বাবা মায়ের সাথেই থাকে হয়তো। কিন্তু যখন টিনেজার হয়ে যাবে, তখন হবেটা কি, সে বাবা মায়ের সাথে থাকতে চাবে না, সে আলাদা জায়গা। কিন্তু ওই সময়টাই সবচেয়ে আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ সময়, যে সময়গুলোতে তার বিভিন্ন ধরনের মানসিক এবং শারীরিক পরিবর্তন হতে পারে, ইমোশনাল পরিবর্তন হতে পারে, সাইকোলজিক্যাল পরিবর্তন হতে পারে, বিভিন্ন ধরনের সংসর্গের ব্যাপারগুলো আসতে পারে। সে বাবা মাকে অনেক সময় সহ্য করতে পারে না, তাদের সাথে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট তৈরি হয়, এবং সেই সময়টাতে তাকে সবচেয়ে বেশি কেয়ার করার প্রয়োজন হয়। সেই সময়টাতে তার অ্যাটাচমেন্টের সবচেয়ে বেশি দরকার হয়। আমরা যখন তাকে আলাদা রুম করে দিচ্ছে, সে ঘরের মধ্যে কি করছে না করছে আমি জানি না, কোনো ধরনের প্যারেন্টাল কন্ট্রোল সেখানে থাকছে না। আমার কনভার্টিবিলিটির কনসেপ্টটা হচ্ছে এরকম যে এইখানে আদৌ কোনো ওয়াল না রাখা। আচ্ছা, এখানে যদি ওয়ালটা না রাখি, তাহলে আমার যখন প্রয়োজন হবে, প্রাইভেসির যখন প্রয়োজন হবে, তখন সেখানে কলাপসিবল বা অন্য যে কোনো ধরনের টেম্পোরারি আমি একটা পার্টিশন তৈরি করতে পারি। আমি এটাতে শুধুমাত্র কার্টেন ইউজ করতে পারি, সফট কিছু ইউজ করতে, যখন হার্ড কিছু ইউজ করার দরকার হবে সেটা আমি করতে পারি। ধরে নেই যে তার সিরিয়াস প্রাইভেসির দরকার হলো, সে ম্যারিড হলো, তখন করবোটা কি, এখানে একটু হার্ড আমি ইয়েটা তৈরি করতে পারি, অপশন করতে পারি। এটা শুধুমাত্র এই রুমটার ক্ষেত্রে না, এই রুমের ক্ষেত্রে হতে পারে, এটাও খুলে দেওয়া যেতে পারে, এটাও খুলে দেওয়া, সবগুলাই খুলে দেওয়া যেতে পারে। এটা ছাড়া এই প্রাইভেসি ইস্যুটা আজকাল যেটা হয় সেটা হচ্ছে যে সন্তানরা যখন বড় হয়ে যায়, তখন তারা হয় বিদেশে চলে যাচ্ছে, এটা হচ্ছে খুব কমন একটা ট্রেন্ড। আরেকটা হতে পারে যে সেটা সে ফ্যামিলিতে থাকছে না, ফ্যামিলিতে না থেকে সে নিজস্ব বাসায় চলে যাচ্ছে।
এই অবস্থায় বাবা মা একা হয়ে যাচ্ছে, বৃদ্ধ বাবা মা তারা একা হয়ে যাচ্ছে। একা হয়ে গেলে তখন আবার তাদের কিন্তু ওই চাইল্ড কন্ডিশনটা চলে আসে, মানে ইটস এ সাইকেল। তখন তাদেরকে আবার দেখাশোনার প্রয়োজন হয়। তাদের যদি আমি দরজা বন্ধ রাখি, একদম সিল করা অবস্থায় বন্ধ রাখি, তখন আমাদের একটা টেনশন কাজ করে যে ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটলো কিনা। ইনফ্যাক্ট তখন কন্টিনিউয়াস সার্ভিলেন্সের প্রয়োজন হয় তার জন্য। আমার এটা যদি কনভার্টিবল হয় তাহলে এই সমস্যাগুলো থাকে না। যদি খুব দরকার হয় প্রাইভেসির, ওই যে বললাম কার্টেন অর সামথিং লাইক দ্যাট, এটা হচ্ছে আমার এই কনভার্টিবিলিটির কনসেপ্ট। মানে বাসায় একজন কেয়ারগিভার থেকে বৃদ্ধদের উপর আবার তাদের দেখাশোনার দায়িত্বটা পালন করতে হবে। এখন অ্যাপারেন্টলি যেটা মনে হতে পারে, দিস ইজ এ কনসেপ্ট, দিস ইজ নট ডিজাইন। এই কনসেপ্ট থেকে বাদ বাকি ডিজাইনটা অনেকে বলতে পারে যে ইটস এ বক্স, ইট ইজ নট জাস্ট এ বক্স, ইটস এ কনসেপ্ট। এটাকে আপনি মোল্ড করতে পারেন, আপনি যদি এটার বিউটিফিকেশন করতে চান, আপনি যদি অ্যাস্থেটিক্যালি সেটাকে সুন্দর করতে চান, আপনি যদি এটার কি বলে যে এলিভেশনটা দেখতে এলিগ্যান্ট দেখাতে চান। আমি একটা জিনিস চিন্তা করি, সেটা হচ্ছে যে এই বিল্ডিং হবে শুধু এই একটা নিরেট ইট কাঠের জিনিস না, এটা হবে লাইভ একটা কি বলবো এন্টিটি, মানে যেটা নিজেই তার রূপ পরিবর্তন করতে পারে। এই ধরনের জিনিস যখন করা হয় তখন সেটাকে আমি এই বারান্দা চাই, অনেকে এটাকে বারান্দা করতে পারে, কারোটা বড় হচ্ছে, কারোটা ছোট হচ্ছে, কারোটা ছোট হচ্ছে, কারোটা বড় হচ্ছে, কখনো বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে। একই বিল্ডিং এর মধ্যে প্রোটোটাইপের ফ্লোরগুলো উঠে গেল, কিন্তু চেঞ্জগুলো যখন এখানে আসে তখন মনে হয় যে দিস ইজ আ লাইভ বিল্ডিং, ইট ইজ গেটিং চেঞ্জড। আনটিল এন্ড আনলেস তারা ম্যাটেরিয়ালগুলো একদম চেঞ্জ করে ফেলছে, সেরকম কিছু সামান্য রেস্ট্রিকশন রাখলেই চলে, আর কিছু না। অর্থাৎ এটাকে ভিতর বাইর করে দিয়া, এটাকে যদি খুলে দিয়া, কেউ বললো যে না এটাকে আমি ওপেন টু স্কাই করে দিব, একদম ওপেন করে দিব চারদিক থেকে, দেখেন। সো এইটা হচ্ছে যে কোনো সময় ওই যে বললাম যখন বুড়ো বুড়ি হয়ে যায় মানুষজন, তখন তাদের জন্য হয়তো দেখা যাচ্ছে যে একটা রুমই এনাফ। কিন্তু স্যার এই যে স্কয়ার ফিটের ইউনিটটা 1200 স্কয়ার ফিট, এটা আমাদের দেশের ইউজার মানে ম্যাক্সিমাম ইউজার গ্রুপেরই কিন্তু এই ধরনের ডিমান্ড। এখন আরো বড় বাসা যদি কারোর ক্ষেত্রে হয় কিংবা আরো ছোট বাসা, সেগুলোর ক্ষেত্রে আমরা এই আইডিয়াটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? বড় বাসার ক্ষেত্রে ইট ইজ অল অ্যাবাউট লাক্সারি। জি, ওনার যদি সামর্থ্য থেকে থাকে, যদি উনি বিশাল বাড়িতে 5তলা বাড়িতে একা থাকতে চান, কারো কিছু করার নেই, বলারও নেই, সেটা হতে পারে যে কোনো মিলিয়নিয়ার আমরা যাদের গল্প শুনি যে তারা 22তলা বিল্ডিং এ থাকেন, সেটার ভিতরে হেলিপ্যাড আছে, তার মধ্যে সুইমিং পুল আছে। আই এম নট টকিং অ্যাবাউট দোজ পিপল। জি, অ্যাফ্লুয়েন্ট লোকদের সম্পর্কে আমরা হচ্ছে বেশিরভাগ সাধারণ লোকদের জন্য কথা বলছি, এবং সাধারণ মানুষের বিল্ডিংগুলো যাতে কোনোদিন না হয়ে যায়, এটাতে কিন্তু অনেকগুলো সুবিধা আছে। সুবিধাগুলোর মধ্যে হচ্ছে যে আমার খরচ কমছে অনেক বিচারেই। তারপর আমি বলছি যে এটা কনভার্টেবল হওয়ার কারণে পারিবারিক ইন্টারঅ্যাক্টিভিটি থেকে শুরু করে অনেকগুলো জিনিস এখানে কিন্তু আমি আরও দেখাতাম, কিন্তু এখানে সে দেখানোর সুযোগটা তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে কোনো জায়গা কিন্তু নষ্ট করা হচ্ছে না, রাইট? বিল্ডিংয়ে কোনো জায়গা নষ্ট করা হচ্ছে না। আবার আমি যখন চাইবো সেটাকে নষ্ট নয়, সেটাকে আমি ভিন্নভাবে ইউজ করতে পারি। যে আমি বললাম যে এটাকে আমি 4 দিক থেকেই খুলে দিলাম, 3 দিক থেকে খুলে দিয়ে এখানে আমি গাছ লাগিয়ে দিলাম, বিভিন্নভাবে আমি অ্যাডাপ্ট করে নিচ্ছি, বারবার আমি বিভিন্নভাবে অ্যাডাপ্ট করে নিচ্ছি, যেভাবে খুশি সেইভাবে। এখানে আমি গ্লাস লাগিয়ে দিয়ে এখানে খোলা রেখে দিয়ে এটা গাছ, এটা বারান্দা হয়ে গেল পুরোটাই। সো আমি বলছি যে তারপরে এখন দেখা যাবে যেটা, সেটা হচ্ছে যে বিল্ডিং এর দেখতে এক একবার এক এক রকম রূপ দেখা যাচ্ছে, হোক ক্ষতি কি তাতে যেটা হয় সেটা হচ্ছে যে বিল্ডিংটা লাইভলি হয়ে গেল। প্রাইভেসি আমাদের কেন দরকার, আপনি সেই জায়গাটাকে প্রশ্ন করেছেন, এবং আপনি বোঝাতে চেয়েছেন যে আসলে যে বয়স অনুযায়ী যে সন্তানের প্রাইভেসি চাইলেই যে আসলে বাবা মায়েরা এসে আর্কিটেক্টকে বলবেন যে আমার অনেক রুম লাগবে, সেই ধারণা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসা দরকার। কারণ আমরা প্রায়ই শুনি যে কোনো ফ্যামিলিতে হয়তো 4টা বাচ্চা আছে, বয়সে ছোট, 4, 5, 6 বছর বয়স, তাদের জন্য তাদের বাবা মায়েরা কিন্তু বাসা বানানোর সময় ডিসাইড করে নিচ্ছেন শুরুতেই যে আমার বাড়িতে আসলে 6টা বেডরুম দরকার। এই ধারণাটা আমাদের জন্য আদৌ অ্যাপ্রোপ্রিয়েট কিনা আপনি সেই জায়গাটাকে প্রশ্ন করেছেন। এখন যারা আসলে বাড়ি তৈরি করতে চান ছোট জমিতে, কিংবা যারা আসলে অ্যাপার্টমেন্ট কিনবেন, হয়তো ওপেন ফ্লোর কিনে নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, সেই সুযোগটাও রয়েছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? আমার পরামর্শটা হচ্ছে যে আপনারা হয়তো ঠিক এই মুহূর্তে বুঝতে পারছেন না যে আপনার ফ্যামিলি কোথায় গিয়ে দাঁড়াবে, রাইট? এখনকার যে ফ্যামিলির অবস্থানটা, এই চিন্তাটা করার দায়িত্ব আপনারা কিছুটা আর্কিটেক্টের উপরে ছেড়ে দেন। আরেকটা হচ্ছে নিজেরা বোঝার চেষ্টা করুন এবং পারসিভ করার চেষ্টা করুন
প্রেডিক্ট করা দরকার, আমাদের প্রেডিক্ট করা খুব দরকার আছে। কারণ হচ্ছে এই বাড়ি ঘরের জন্য বিভিন্ন রকমের সমস্যা আছে। আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে কেউ যদি বাথরুমে পড়ে আচার খেয়ে পড়ে মারা যান, সেই খবর কি পত্রিকায় আসে? না। যে খবরগুলো আসে অ্যাক্সিডেন্ট হয়ে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বা বিভিন্ন ধরনের অপঘাতে যেসব মৃত্যু হচ্ছে বা খুন হচ্ছে, সেগুলো তার চেয়ে অনেক বেশি লোক মারা যাচ্ছে বাথরুমে পিছলে পড়ে। রাইট। এটা কিন্তু লোকজন জানে না। তার কারণটা হচ্ছে এটা ছোট একটা স্পেস, সেই স্পেসের মধ্যে যখন পড়ে তখন আঘাতটা লাগে মাথায়। মৃত্যুটা সাথে সাথে হতে পারে, কয়েকদিন পরে হতে পারে, কয়েক মাস পরে হলেও হতে পারে, সেখানে পার্মানেন্ট কিছু ইনজুরি পর্যন্ত হতে পারে। আমরা কিন্তু সেটা খেয়াল রাখছি না, কিন্তু ওই যে পতনজনিত মৃত্যুটা তার, সেটা আমি কাউন্ট করছি। মৃত্যু না হলেও পঙ্গু তো হয়ে যেতে পারে, পঙ্গু হয়ে যেতে পারে। এখন আমাকে কি করতে হবে? আপনি একটা ওয়াশরুম বানালেই হবে না, সেটাকে আমাকে সিকিউর করতে হবে। এখন সিকিউর করার জন্য কি জিনিসগুলো দরকার? আমি তো বন্ধ করে দিলাম, ওয়াশরুমের ভিতর থেকে তালা বন্ধ করে দিয়ে, বেডরুমের ভিতর থেকে তালা বন্ধ করে দিয়ে সুইসাইড করতে, কয়েকটা লেয়ারে প্রাইভেসি। আমি ওই যে বললাম যে অ্যাডোলেসেন্ট এবং টিনেজার যারা আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানসিক এবং তাদের সাইকোলজিক্যাল যে জিনিসটা, ইমোশনাল, ফিলোসফিক্যাল বিশাল একটা চেঞ্জ আসে। সেই চেঞ্জের সময় এখন আজকাল বিভিন্ন ধরনের ভাঙচুর হচ্ছে, সম্পর্কের ভাঙচুর হচ্ছে, তারপরে চিন্তা ভাবনার ক্ষেত্রে বড় ধরনের নৈরাশ্য তৈরি হচ্ছে। সেগুলোর জন্য দেখা যাচ্ছে যে সুইসাইড করছে। সুইসাইড করে কি? ঘর দরজা বন্ধ করে দিয়ে, তাই তো? তো আমি যেখানে খোলামেলা রাখার কথা বলছি, যতক্ষণ পর্যন্ত সে আমার সার্ভিলেন্সের মধ্যে থাকবে, এই জিনিসগুলো তো অনেক ক্ষেত্রেই আমরা সেটা প্রতিহত করতে পারি। কিন্তু হয়তো ঠিক ওইভাবে চিন্তা করছি। আমি ভাবছি যে আমার প্রাইভেসি দরকার, আমার একটা রুম দরকার, সবারই একটা রুম দরকার। আমি মনে করি যে রুমটা তখনই দরকার যখন তার সিরিয়াস প্রাইভেসির দরকার হবে তখন, এবং সেই প্রাইভেসিটাও আমি কিন্তু রুমের টেম্পোরারি পার্টিশন দিয়ে সেই প্রাইভেসিটা তৈরি করতে পারি। এবং অবশ্যই যখন প্রাইভেসি দরকার তখনই সেটা করে দেব, আগে থেকে যেন না করে। অনেক ধন্যবাদ স্যার, আপনি অনেকগুলো মূল্যবান বিষয় আসলে আজকে উপস্থাপন করেছেন, এবং এই ভিন্ন আলোচনা যারা দেখেছেন তারা নিশ্চয়ই নিজেদের বাড়ি তৈরি করার ক্ষেত্রে এবং নিজেদের পরিবারের ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। বাড়ির দেওয়ালগুলির জন্য সম্পূর্ণ সঠিক কালার স্কিম পছন্দ করাটি শুধুমাত্র কঠিন নয়, এটি পরিশ্রম সাধ্য। রঙের সাথে সাথে রঙের কোয়ালিটি এবং অ্যাপ্লিকেশন প্রসিডিউরও অনেক গুরুত্বপূর্ণ। ওয়াল পেন্টিংয়ের রং শুধুমাত্র সুন্দর হলেই হবে না, তার সাথে নিরাপদ হওয়াও জরুরি। এশিয়ান পেইন্টসের কাছে কোয়ালিটিই মুখ্য। যে রঙগুলো তৈরি করা হয় সেগুলোর কাঁচামাল বা কেমিক্যাল সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করা হয়। তার সাথে প্রতিটি কেমিক্যালের জন্য সার্টিফিকেট অফ অ্যানালাইসিস সাপ্লায়ার থেকে নিয়ে উপযুক্ত মান যাচাই করে উৎপাদনের কাজটি করা হয়। স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনে উৎপাদনের প্রতিটি কাজ সম্পন্ন করে এক্সপার্ট প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টিম। কোয়ালিটি মেনটেনের জন্য আমাদের ফ্যাক্টরিতে আছে অভিজ্ঞ কেমিস্ট, যারা অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কয়েকটি ধাপে পেইন্টের মান নিয়ন্ত্রণ করে থাকেন। প্রত্যেকটি ব্যাচ সম্পন্ন হবার পর প্রোডাক্টের মান নির্ধারিত সীমার মধ্যে বা স্ট্যান্ডার্ড প্যারামিটারে আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয় এবং অনুমোদন প্রদান করা হয়। অনুমোদন পেলে প্রোডাক্ট প্যাকিংয়ের জন্য তৈরি করা হয় এবং প্যাকিং সম্পন্ন হবার পরেও প্রত্যেকটি কন্টেইনারে সঠিক ওজন যাচ্ছে কিনা এবং কন্টেইনারের গায়ে সকল তথ্য সঠিকভাবে উল্লেখ আছে কিনা তা মান নিয়ন্ত্রণ কর্মকর্তার দ্বারা যাচাই করে দেখা হয়। সর্বশেষ প্রোডাক্ট ডিসপ্যাচের পূর্বে একজন ব্যক্তি পুনরায় যাচাই করেন। সকল ধাপ শেষ করে আমাদের পণ্য কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়া হয়। এশিয়ান পেইন্টসই বাজারে সর্বপ্রথম ওয়ারেন্টিযুক্ত ইন্টেরিয়র পেইন্টস কাস্টমারের কাছে পৌঁছে দেয়। এশিয়ান পেইন্টস বাংলাদেশে অন্যতম পেইন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা কোনো ধরনের ভারী ধাতুবিহীন যেমন লেড, ক্রোমিয়াম, আর্সেনিক মুক্ত পেইন্টস মার্কেটে নিয়ে এসেছে, যা পেইন্ট অ্যাপ্লিকেশনের সময় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে এনেছে। পরিবেশের বিষয়টি মাথায় রেখে এশিয়ান পেইন্টসের আছে বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেট প্রাপ্ত লো ভিউসি বা অর্ডারলেস এবং পরিবেশ বান্ধব গ্রিন প্রোডাক্ট, যা কাস্টমারদের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি স্থপতি ও প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন হয় সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি। Powered by Asian Paints.